আসসালামু আলাইকুম। আজ আমরা ইউনিট 4 অ্যালগরিদম অ্যান্ড প্রোগ্রামিংয়ের শেষ অংশে চলে এসেছি। এই ইউনিটে আমরা প্রোগ্রামিং শেখার যাত্রার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এই ইউনিটে শুরুর ভিডিওগুলোতে আমরা প্রথম দিনের প্রোগ্রামিং সম্বন্ধে জেনেছি। আমরা জেনেছি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মাধ্যমে প্রোগ্রামিংয়ের কীভাবে শুরু হয়। এরপর আমরা অ্যালগরিদম, সিউডোকোড, ফ্লোচার্ট এগুলো সম্বন্ধে জেনেছি, কিভাবে একটি সমস্যার সমাধান লিখিত আকারে সাজিয়ে সহজে বোঝানো যায়। প্রোগ্রামিংয়ের ভাষা এরপরে আমরা শিখেছি, যেটাতে আমরা জেনেছি কোড কিভাবে আমাদের নির্দেশকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে। এরপরে ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে আমাদের জীবনকে সহজ করেছে এ সম্বন্ধে জ্ঞান নিয়েছি। এবং এই ভিডিওর আগের ভিডিওতে ছিল কোডিং এবং বাইনারি। আমরা জানলাম বিদ্যুৎ থেকে কিভাবে কম্পিউটার শক্তি পায় এবং 0 এবং 1-এর মাধ্যমে কাজ করে। আজকের যে বিষয় কনসেপচুয়াল থিঙ্কিং অর্থাৎ ধারণামূলক চিন্তা, এটি আমরা এই ইউনিটে যা কিছু শিখেছি সবগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে। তাহলে আমরা বুঝি ডিকম্পোজিশন, প্যাটার্ন রিকগনিশন এবং অ্যাবস্ট্রাকশন আমাদের চিন্তাভাবনা এবং প্রোগ্রামিংয়ে কিভাবে সাহায্য করে। শুনতে ছোট মনে হলেও এই ধারণাগুলো হলো সফটওয়্যার প্রোগ্রামারদের গোপন রেসিপি। তারা এই কৌশলগুলো কাজে লাগিয়ে বড় বড় সমস্যার সমাধান করেন। তবে মজার ব্যাপার হলো এই গোপন কৌশলগুলো তারা অনেককে বলেন না, কারণ এখানেই লুকিয়ে আছে তাদের সাফল্যের আসল রহস্য। কিন্তু আজকের এই ভিডিওতে সেই গোপন রহস্য আমরা সহজ ভাষায় শিখব, যাতে আপনিও পরবর্তীতে প্রোগ্রামিং জগতে সফল হতে পারেন, প্রোগ্রামিং শিখতে ভয় না পান। এখন প্রথমে দেখা যাক কনসেপচুয়াল থিঙ্কিং, ধারণামূলক চিন্তাটা আসলে কি। ধারণামূলক চিন্তা মানে হলো বড় কোনো সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান খোঁজা, প্যাটার্ন খোঁজা, মিল খোঁজা, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ অংশের উপরে ফোকাস করা। আপনারা হয়তো ভাবছেন ধারণামূলক চিন্তা কেন এত গুরুত্বপূর্ণ, আর এটি কেন আমরা ইউনিট 4-এ শিখছি, যেখানে মূল বিষয় হচ্ছে অ্যালগরিদম এবং প্রোগ্রামিং। চলুন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। আমি এটা একটু পরিষ্কার করে দিই। প্রোগ্রামিংয়ে আমরা বড় বড় সমস্যার সমাধান করি, কিন্তু বড় সমস্যাকে একবারে সমাধান করা কঠিন। তাই প্রথমে এটিকে ছোট ছোট অংশে ভাগ করতে হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরুন আপনাকে একটি ক্যালকুলেটরের অ্যাপ বানাতে বলা হলো। পুরো অ্যাপ একসাথে বানানো কঠিন, কিন্তু যদি আপনি এটাকে ছোট ছোট অংশে ভাগ করেন বা ছোট ছোট ধাপে ভাগ করে নেন, যেমন ধরেন প্রথমে যোগফল তৈরির কোড, তারপর বিয়োগ, গুণ এবং ভাগের কোড, সবশেষে একটি ইন্টারফেস তৈরি করা। প্রোগ্রামিংয়ে অনেক সমস্যা দেখতে আলাদা হলেও তাদের মধ্যে মিল বা প্যাটার্ন থাকে। উদাহরণস্বরূপ আপনি যদি বুঝতে পারেন যে লুপ এবং শর্ত অর্থাৎ কন্ডিশন ব্যবহার করে একই রকম কাজ বারবার করা যায়, তাহলে নতুন নতুন সমস্যার সমাধান করা সহজ হয়ে যায়। যেমন আপনি লিস্টে থাকা 10টি সংখ্যার যোগফল বের করতে চান, একই লজিক বা প্যাটার্ন দিয়ে আপনি গড় বের করতেও পারবেন। তৃতীয়ত, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে গুরুত্বপূর্ণ অংশ খুঁজে বের করা, অ্যাবস্ট্রাকশন। অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডিজাইন করার সময় সব কিছু লিখলে কাজ খুব জটিল হয়ে যায়, তাই আপনার শুধু মূল অংশের উপর ফোকাস করা জরুরি। উদাহরণস্বরূপ বলা যায় যে গুগল ম্যাপে আপনি পুরো শহরের ডেটা দেখতে পান না, শুধু আপনার গন্তব্যের রুটটা দেখানো হয়। প্রোগ্রামিংয়েও আমরা ইনপুট, প্রসেসিং, আউটপুট এর মূল কাঠামো দেখি, বাকি জটিল অংশ বাদ দেই। এখন কেন সিএসসি শিক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ? প্রথমত, অ্যালগরিদম ডিজাইন। অ্যালগরিদম তৈরি করতে হলে বড় সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করতে হয়, এবং এটাই হচ্ছে ডিকম্পোজিশন। দ্বিতীয়ত, প্রোগ্রামিং সহজ করা। প্যাটার্ন চিনতে পারলে নতুন কোড লিখতে সময় কম লাগে এবং কোডিং সহজ হয়। তৃতীয়ত, প্রোগ্রামিং দক্ষতা। অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে মূল সমস্যার সমাধান করা শিখলে আপনার কোড দ্রুত, পরিষ্কার এবং কার্যকরী হয়। তাহলে ধারণামূলক চিন্তা আমরা বলতে পারি এমন একটি স্কিল যা আপনাকে প্রোগ্রামিং এবং অ্যালগরিদম শেখার জন্য প্রস্তুত করে। বড় সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার ক্ষমতা, প্যাটার্ন খুঁজে বের করা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ফোকাস করা ছাড়াও একজন দক্ষ প্রোগ্রামার হওয়ার জন্য এই জিনিসটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দক্ষতা শুধু সিএসসিতে পড়াশোনার জন্য নয়, বাস্তব জীবনে যে কোনো সমস্যার সমাধানে আপনি ব্যবহার করতে পারেন। তাই ইউনিট 4-এর এই টপিকটি প্রোগ্রামিং শেখার বেস তৈরি করে। এবারে জানি আমরা সমস্যা ভাঙা বা ডিকম্পোজিশন সম্বন্ধে। ধারণামূলক চিন্তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সমস্যা ভাঙা। সহজ কথায় বড় কোনো সমস্যা বা কাজকে ছোট অংশ ভাগ করে নেওয়াকেই ডিকম্পোজিশন বলা হয়। আমাদের মাথায় রাখতে হবে একটি বড় সমস্যা কখনোই একেবারে সমাধান করা সম্ভব না। যদি আমরা সমস্যাটিকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলি তাহলে প্রতিটি ধাপে কাজ করা সহজ হয়। একটি উদাহরণ দিয়ে দেখা যাক। সেটা হচ্ছে, মনে করেন আপনাকে একটি বই পড়তে হবে। পুরো বই একেবারে পড়া খুবই কঠিন। তাই আপনি কি করবেন? প্রথমে বইটাকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করবেন। বাই দ্য ওয়ে, এর জন্যই বইতে বিভিন্ন ধরনের অধ্যায়, বিভিন্ন ধরনের চ্যাপ্টার, বিভিন্ন ধরনের পার্ট থাকে। এরপর প্রতিদিন হয়তো আপনি একটি অধ্যায় কিংবা 2টি অধ্যায় কিংবা কয়েকটা পাতা পড়বেন। সবশেষে পুরো বইটা আপনার পড়া হয়ে যাবে। এখানে বই পড়ার কাজটি বড় একটি বিষয় ছিল, কিন্তু ডিকম্পোজিশনের মাধ্যমে ছোট ছোট অংশে সমস্যা ভাঙায় আপনি কাজটা আপনার জন্য সহজ হয়ে গেল। প্রোগ্রামিংয়ে তাহলে ডিকম্পোজিশন কিভাবে ব্যবহার করা হয়? সফটওয়্যার বা প্রোগ্রাম বড় একটি সমস্যার সমাধান জন্য তৈরি হয়, কিন্তু পুরা সমস্যার সমাধান একসাথে কোডিং করা কঠিন। তাই আমরা পুরা সমস্যাটাকে ছোট ছোট ধাপে ভাগ করি। উদাহরণস্বরূপ, আমি যে ক্যালকুলেটরের অ্যাপ বানানোর উদাহরণটা আমি প্রথম দিকে বলেছিলাম, এটা তৈরি করার জন্য কিভাবে আপনি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারবেন তা নিয়ে বলছি। প্রথমত, যোগ করা, অ্যাডিশনের করার কোড লিখতে হবে। তারপর বিয়োগ করা, সাবস্ট্রাকশনের কোড লিখতে হবে। এরপর গুণ করা, মাল্টিপ্লিকেশনের কোড লিখতে হবে। এরপরে ভাগ করা, ডিভিশনের কোড লিখতে হবে। সবশেষে একটি ইন্টারফেস তৈরির কাজ করতে হবে যেখানে ব্যবহারকারীরা সহজে অ্যাপটি চালাতে পারেন। এইভাবে ধাপে ধাপে কাজ করা হলো পুরা অ্যাপ তৈরি করার একটি সহজ পদ্ধতি। এখন ডিকম্পোজিশন কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, কাজের জটিলতা কমায়। বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করলে বোঝা এবং সমাধান করা সহজ হয়। কাজের গতি বাড়ায়, ছোট ধাপগুলো দ্রুত শেষ করা যায়, সহজে সমাধান খুঁজে পাওয়া যায়। প্রতিটি ধাপের সমস্যা চিহ্নিত করতে পারলে সহজে পুরো সমস্যাটা সমাধান করা যায়। এবং কোড পুনর্ব্যবহার বা রিইউজেবল, একবার লিখে রাখা ছোট কোড বা ফাংশন অন্য জায়গাও ব্যবহার করা যায়। তাহলে আমি যদি সামারাইজ করি তাহলে আমি বলতে পারি যে ডিকম্পোজিশন হলো বড় সমস্যাকে ছোট ছোট ধাপে সমস্যা ভাঙার একটি প্রক্রিয়া। প্রোগ্রামিং হোক বা বাস্তব জীবনে হোক, এই দক্ষতা আমাদের কাজকে সহজ, পরিষ্কার এবং কার্যকরী করে তোলে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডিকম্পোজিশন ছাড়া কোনো বড় সফটওয়্যার তৈরি করা সম্ভব নয়। তাই প্রোগ্রামার হতে চাইলে এই স্কিল অবশ্যই আয়ত্ত করতে হবে। এবার আসি প্যাটার্ন শনাক্তকরণ, প্যাটার্ন রিকগনিশন সম্বন্ধে ধারণা নেই। প্যাটার্ন শনাক্তকরণ মানে হলো কোনো সমস্যার মধ্যে মিল বা ধরন অর্থাৎ প্যাটার্ন খুঁজে বের করা। বড় সমস্যাগুলোতে অনেক সময় এমন কিছু পুনরাবৃত্তি বা মিল থাকে যেগুলো খুঁজে বের করলে সমস্যার সমাধান আরও সহজ হয়ে যায়। একটি উদাহরণ দিলে আমাদের এটা আরও একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। ধরুন, আপনি প্রতি রোববার স্কুলে যাওয়ার সময় একই রাস্তা দিয়ে যান। কয়েক সপ্তাহ পর আপনি বুঝতে পারলেন যে কিছু রাস্তার যানজট হয় এবং কিছু রাস্তার শর্টকাট রয়েছে যেগুলো দিয়ে আপনি স্কুলে দ্রুত পৌঁছাতে পারেন। এটাই হলো প্যাটার্ন শনাক্তকরণ। একই কাজের মধ্যে মিল খুঁজে বের করা, অর্থাৎ আপনি যে স্কুলে যাচ্ছেন আপনি 2টা রাস্তা বের করে যাচ্ছেন, কিন্তু একই কাজ, অর্থাৎ স্কুলে আপনি পৌঁছে যাচ্ছেন। এখন একটি কার্যকরী সমাধান খুঁজে আপনি পেলেন, যেটি হচ্ছে শর্টকাট রাস্তাটি বেছে নেওয়া। এখন প্রোগ্রামিংয়ে প্যাটার্ন কিভাবে শনাক্ত করা হয়? এই ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান করতে গেলে আমরা বুঝতে পারি যে একই ধরনের কাজ বারবার করা হচ্ছে। এই মিল বা প্যাটার্ন খুঁজে বের করলে কোড করা সহজ এবং ছোট হয়ে যায়। উদাহরণস্বরূপ, সংখ্যার যোগফল বের করা। এক লিস্টে 10টি সংখ্যার যোগ করতে চাইলে আমরা লুপ ব্যবহার করি। এই লুপ প্যাটার্ন অন্য কাজেও ব্যবহার করা যায়, যেমন গড় বের করা বা সংখ্যাগুলো বড় ছোট হিসাবে সাজানো। ওয়েবসাইট ডিজাইন। একটি ওয়েবসাইটে প্রতিটি পেজের হেডার, মেনু বার, ফুটার হয়তো একই থাকতে পারে। এই প্যাটার্ন খুঁজে বের করলে আমরা একটি টেমপ্লেট তৈরি করতে পারি। এরপর প্রতিটি পেজে একই টেমপ্লেট ব্যবহার করতে পারি। এখন প্যাটার্ন শনাক্তকরণের যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সময় বাঁচায়। একই কাজ বারবার না করে একবার
প্যাটার্ন খুঁজে সেটাকে ব্যবহার করলে কাজ দ্রুত হয়, কোড ছোট এবং সহজ হয়। আপনি বুঝতেই পারছেন যে প্যাটার্ন বুঝতে পারলে কম কোড লিখে বড় সমস্যার সমাধান করা সম্ভব। নতুন সমস্যার সমাধান সহজ হয়। আগের সমস্যার সমাধান খুঁজে পেলে নতুন সমস্যায় তা পুনঃব্যবহার করা যায়। এবং রিসোর্স অপটিমাইজেশন অর্থাৎ সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনের ডিজাইনে মিল খুঁজে পুনরায় ওই কোডগুলো ব্যবহার করা। এখন আমরা প্যাটার্ন শনাক্তকরণের একটি উদাহরণ দেখব। তার আগে আপনাদের কাছে একটি লাইক দেবার আবেদন রইল, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার সাথে আছেন এবং বাকি 2টি ইউনিট তাড়াতাড়ি শেষ করে যারা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করবেন তাদের জন্য একটি ছোট্ট MCQ পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আমাদের টার্গেট 1 লক্ষ সাবস্ক্রাইবারে হিট করতে পারি এবং সাইবার সিকিউরিটি কোর্স খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। এখন উদাহরণে ফিরে যাই। ধরুন আপনাকে 1 থেকে 10 পর্যন্ত একটি সংখ্যা প্রিন্ট করতে বলা হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন এখানে সংখ্যা প্রিন্ট করার প্যাটার্ন আছে। প্রথমে 1, তারপর 2, এরপর 3, এভাবে 10 পর্যন্ত। এই প্যাটার্ন খুঁজে আপনি সহজে একটি লুপ ব্যবহার করতে পারেন। এই যে উদাহরণটা আপনি দেখছেন পাইথনের কোডে, এখানে আমরা প্যাটার্ন খুঁজে বের করেছি এবং কোডকে ছোট এবং কার্যকরী করেছি। তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি যে প্যাটার্ন শনাক্তকরণ হচ্ছে এমন একটি দক্ষতা যা আপনাকে বড় সমস্যার মধ্যে মিল খুঁজে বের করতে সাহায্য করে। এটি প্রোগ্রামিং শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এতে কোড লিখতে সময় কম লাগে এবং নতুন সমস্যার সমাধান সহজে হয়ে যায়। যে কোনো ভালো প্রোগ্রামারকে প্যাটার্ন চিনতে পারার দক্ষতা অর্জন করতে হবে। সবশেষে অ্যাবস্ট্রাকশন, সাধারণীকরণ। সাধারণীকরণ বা অ্যাবস্ট্রাকশন হচ্ছে কোনো সমস্যার অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ তথ্যের উপরে ফোকাস করা। এটি আমাদের কাজকে সহজ করে এবং একটি সমস্যা সমাধানের মূল কাঠামো খুঁজে পেতে সাহায্য করে। যে উদাহরণটার কথা আমি আগেই বলেছিলাম সেটা হচ্ছে গুগল ম্যাপ আপনাকে শুধু রুট এবং প্রয়োজনীয় রাস্তা দেখাবে, পুরো শহরের প্রতিটি গলি, দোকান বা অপ্রয়োজনীয় তথ্য আপনাকে দেখাবে না। এবং এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এবং এই অ্যাবস্ট্রাকশন আপনার জন্য আপনার কাজ সহজ করে দিচ্ছে। আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন। আপনি গাড়ির স্টিয়ারিং, ব্রেক এবং গ্যাস পেডাল ব্যবহার করেন, কিন্তু গাড়ির ইঞ্জিনের ভিতরে কি হচ্ছে তা জানার আপনার দরকার নাই। এটাই হলো অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া। এখন জানি প্রোগ্রামিংয়ে অ্যাবস্ট্রাকশন কীভাবে ব্যবহার করা হয়। আগেই বলেছি অ্যাবস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আমরা প্রোগ্রামিংয়ের মূল কাঠামো বা গুরুত্বপূর্ণ অংশে ফোকাস দিতে পারি এবং অপ্রয়োজনীয় জটিলতাকে বাদ দিতে পারি। ধরুন আপনি ক্যালকুলেটরে অ্যাপ তৈরি করছেন, যে উদাহরণটা আমি বারবার ব্যবহার করছি। ব্যবহারকারী শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে চান, তারা জানতে চান না যে এর পিছনে কী ধরনের কোড রয়েছে। এবং এই যে ব্যবহারকারীর প্রয়োজনটা মেটানো, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ব্যবহারকারী শুধু অ্যাপের ইন্টারফেস দেখবে, কিন্তু পেছনের জটিল কোড যার জানার দরকার নাই। অ্যাবস্ট্রাকশনের সুবিধাগুলোর মধ্যে রয়েছে জটিলতা কমায়, বড় সমস্যাকে সহজ করে তোলে, গুরুত্বপূর্ণ অংশে ফোকাস করা, শুধু প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজ করলে দ্রুত সমাধান পাওয়া যায়, কোড পুনর্ব্যবহার, যেটা আমি আগেও বলেছি। অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা ফাংশন বা মডিউল তৈরি করতে পারি যা বারবার ব্যবহার করা সম্ভব এবং কাজের দক্ষতা বাড়ায়। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সময় বাঁচানো যায়। আরেকটি উদাহরণ আমি দেখছি, সেটা হচ্ছে ধরুন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করার প্রোগ্রাম লিখছেন। ব্যবহারকারী শুধুমাত্র ডিপোজিট এবং ব্যালেন্স চেক করতে পারবেন, পেছনের জটিল হিসাব নিকাশ বা নিরাপত্তার কোড তিনি দেখতে পারেন না। এবং এই যে আমি ছোট্ট একটি কোড দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, এই কনসেপ্টটা নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নামের একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করা হয়েছে, যেখানে ডিপোজিট এবং চেক ব্যালেন্স মেথড ডিফাইন করা হয়েছে। সেভিংস অ্যাকাউন্ট ক্লাসে এগুলোর বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ব্যবহারকারী শুধু ডিপোজিট এবং চেক ব্যালেন্স ফাংশন কল করছেন, কিন্তু পেছনের ব্যালেন্স কিভাবে আপডেট হচ্ছে বা নিরাপত্তা কিভাবে কাজ করছে তা দেখতে পাচ্ছেন না। ব্যবহারকারী শুধু চান যে তার 1000 টাকা জমা হয়েছে এবং তার ব্যালেন্স 1000 টাকা। এখন যদি সামারাইজ করি তাহলে আমি বলতে পারি যে অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে আমরা অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ তথ্যের উপরে ফোকাস করি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন আমাদের কোড সহজ, পরিষ্কার এবং পুনরায় ব্যবহারযোগ্য করতে সাহায্য করে। এটি শুধু প্রোগ্রামিং নয়, বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তাই
ভালো প্রোগ্রামার হতে চাইলে অ্যাবস্ট্রাকশন শেখা অত্যন্ত জরুরি। 5 ইউনিটে আমরা শিখব ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি। এই ইউনিটটি আপনাকে প্রোগ্রামিংয়ের মূল নীতিগুলো বুঝতে এবং এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে সাহায্য করবে। ইউনিট 5টা হবে খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা শিখব ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি, যেটা সব প্রোগ্রামিংয়ের জন্য প্রযোজ্য। পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ভাষা, পাইথন, জাভা, C++ বা অন্য যে কোনো, সবগুলোর কাজের পিছনে কিছু মৌলিক নীতি কাজ করে, যেমন কোডিংয়ের নিয়ম, কোডিং ক্লিনিং, সহজবোধ্য এবং পুনঃব্যবহারযোগ্য কোড লেখার নিয়ম, ভুল কমানোর পদ্ধতি, বড় বড় প্রোগ্রাম কিভাবে সমস্যাগুলো বাগ কমানো যায়, লজিক এবং দক্ষতা, আপনার চিন্তা ভাবনাকে প্রোগ্রামিংয়ের ভাষায় অনুবাদ করার কৌশল। এগুলো একবার শিখে ফেলে যে কোনো প্রোগ্রামিং ভাষা শেখা আপনার জন্য খুবই সহজ। আপনি হয়তো মনে করেন নতুন ভাষা শেখা মানে অনেক কঠিন কাজ, কিন্তু ইউনিট 5 আপনাকে দেখাবে যে প্রোগ্রামিং ভাষাগুলোর মাঝে অনেক প্যাটার্ন বা মিল থাকে। একটি ভাষা শিখলে অন্য ভাষা শেখা সহজ হয়ে যায়। ইউনিট 5-এর শেষে আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী প্রোগ্রামার হিসাবে দেখতে পারবেন ইনশাল্লাহ। আর শেষ একটি অনুরোধ, সব ভিডিওতে আমি যেটা করি সেটা হচ্ছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ইউনিট 5-এর নতুন ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।